মহামারীকালেও দেশের রেমিটেন্সের ঊর্ধ্বগতি গত বছরের তুলনায় চলতি মাসে এখন পর্যন্ত এসেছে $24 কোটি বেশি। সরকারি প্রণোদনার প্রভাব বলছেন বিশেষজ্ঞরা। করোনার ঊর্ধ্বগতিতে বেড়েছে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা। অসাধু ব্যবসায়ীদের দৌরাত্মে রিফিল খরচ বেড়ে 4 গুণ। লাগামহীন বাজার নিয়ন্ত্রণে নেই নজরদারি। ঢাকার দিয়াবাড়িতে দেশের প্রথম মেট্রো রেল কোচের খালাস প্রক্রিয়া শুরু। 2 দিনের মধ্যে প্রক্রিয়া শেষ হওয়ার আশা। প্রথম সেটে এসেছে 6টি কোচ। দেশের বিভিন্ন জেলায় বোরো মৌসুমে ধান কাটার উৎসব শেষ হয়েছে 30 ভাগ জমিতে। শ্রমিক সংকট না থাকায় খুশি কৃষক। এবং ঢাকায় মসলিন ও রাজশাহী সিল্ক নিবন্ধন হলো জিআই পণ্য হিসেবে। করোনায় পেছালো সনদ হস্তান্তর। অন্য দেশ উৎপাদন কিংবা বিপণন করতে চাইলে দিতে হবে সত্ত্ব। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে থমকে যাওয়া অর্থনীতির জন্য সুখবর দিয়েছে প্রবাসী শ্রমিকরা। চলতি মাসে এখন পর্যন্ত $133 কোটি বেশি রেমিটেন্স পাঠিয়েছেন বিদেশে কাজ করা বাংলাদেশিরা, যা গত বছরের পুরো এপ্রিল মাসের তুলনায় $24 কোটি বেশি। বিশেষজ্ঞরা বলছেন হুন্ডির প্রবণতা কমা এবং সরকারি নগদ প্রণোদনার ইতিবাচক প্রভাব পড়েছে রেমিটেন্স প্রবাহে। এ ধারা অব্যাহত রাখতে জনশক্তি রপ্তানি সচল রাখার পরামর্শ দিয়েছেন তারা। হরিপদ সাহার রিপোর্ট। করোনা মহামারীর বিস্তারের প্রথম ধাক্কায় গত বছর এপ্রিল মাসে দেশে প্রবাসীদের আয় আসে প্রায় $109 কোটি 30 লাখ। যদিও পরবর্তীতে রেমিটেন্স প্রবাহের গতি বেড়ে যাওয়ায় 2019-20 অর্থ বছরে মোট প্রবাসী আয় দাঁড়ায় $1,820 কোটি 50 লাখ। চলতি অর্থ বছরের জুলাই মাসে রেকর্ড $260 কোটি আসে। অর্থ বছরের প্রথম 9 মাসে মোট রেমিটেন্স এসেছে $1,860 কোটি বেশি। 19 এপ্রিল পর্যন্ত আসা প্রবাসী আয় এ মাসেও বড় অঙ্কের ইঙ্গিত দিচ্ছে। রেমিটেন্স তো খারাপ আসে নাই, ভালোই আসছে আর কি। 15 দিনে তো বেশি আসছেই। 19 তারিখ পর্যন্ত আসছে হলো 1331। বাংলাদেশিদের প্রবাসী আয়ের শীর্ষ দেশের মধ্যে আছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, কুয়েত, কাতার, সিঙ্গাপুর, ওমান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি। এসব দেশের অর্থনীতি গত বছরের একই সময়ের তুলনায় বেশি সচল থাকা সহ বিভিন্ন কারণে রেমিটেন্স প্রবাহ বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এবার ওই সমস্ত জায়গাতে কিন্তু অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য অনেকটাই স্বাভাবিক হচ্ছে। এ কারণে তারা বেশি উপার্জন করে রোজা এবং ঈদকে সামনে রেখে তারা বেশি হারে অর্থ পাঠাতে পারছেন। আর আরও দুটো বড় কারণ রয়েছে। একটি হলো যে হুন্ডি এবং অন্যান্য ইনফর্মাল চ্যানেলের মাধ্যমে কিন্তু টাকা পাঠানো অনেকটাই বন্ধ রয়েছে এই করোনা ভাইরাসের কারণে। আর সরকার যেহেতু এই ফর্মাল চ্যানেলে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রণোদনা অব্যাহত রেখেছেন, এই কারণে শ্রমিকেরা অনেকটাই উৎসাহ পাচ্ছেন এই ফর্মাল চ্যানেলে টাকা পাঠানোর ক্ষেত্রে। ওই দেশে যারা এখনো পর্যন্ত আছে ওই দেশে যেন তারা কাজটা ঠিক মতো করে যেতে পারে। একই সাথে হচ্ছে নতুন জব মার্কেটের জন্য যে স্কোপ গুলো তৈরি হচ্ছে এবং সেক্ষেত্রে আমাদের অভিবাসীদের স্কিল যদি বাড়িয়ে পাঠানো নিশ্চিত করে যদি তাকে লিগাল ওয়েতে যদি সে রেমিটেন্সটা পাঠাতে পারে, আমি মনে করি যে সেইটা আমাদের টোটাল এই প্রক্রিয়াকে একটা পজিটিভ জায়গায় রাখতে সাহায্য করবে। দেশে করোনা বিস্তার রোধে সর্বাত্মক লকডাউনেও বিদেশে কর্মী পাঠাতে বিশেষ ফ্লাইট চালুর সরকারি সিদ্ধান্তকে ইতিবাচক মনে করছেন অভিবাসন খাতের পর্যবেক্ষকরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। বিশেষ ফ্লাইটে কর্মস্থলে ফিরতে আজও বিমানবন্দরে প্রবাসীদের উপচে পড়া ভিড়। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার জুবায়ের ফয়সাল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের। নাবিলা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন কিন্তু প্রবাসী শ্রমিকদের একটা উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি এবং আপনি যদি আমার পেছনেরটাই দেখেন, আমার পেছনে যে দীর্ঘ সারি, এখানে কিন্তু মানুষগুলো দেশের বিভিন্ন অঞ্চল থেকে পথে পথে নানা ধরনের বাধা ঝক্কি ঝামেলা পেরিয়ে তারা বিমানবন্দরে উপস্থিত হয়েছেন। প্রত্যেকেরই গন্তব্য বিশ্বের বেশ কয়েকটি জায়গা, যেমন দোহা, দাম্মাম, জেদ্দা এবং সৌদি আরবের এবং আরব আমিরাতের আবুধাবির
সহ দুবাই সহ বিভিন্ন গন্তব্যে তারা যাবেন। এখন যে ভিড়টি লক্ষ্য করছেন বিমানবন্দরে, যেটি দেখতে পাচ্ছেন আপনারা, যে মানুষজন যারা লাইনে দাঁড়িয়ে বিমানবন্দরে প্রবেশ করছেন তারা সবাই মূলত দুপুর 2:15 ফ্লাইটে সৌদি আরবে যাবেন এবং তাদের এই গন্তব্য হলো তাদের এই গন্তব্যটি আমি যদি আপনাকে বলি জেদ্দায় তারা যাবেন। আজকে 22 এপ্রিলে যে কয়েকটি ফ্লাইট এরই মধ্যে চলে গিয়েছে, তার মধ্যে আমরা দেখছি যে সৌদি এয়ারলাইন্স রাত 12:40 একটি ফ্লাইট চলে গিয়েছে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে রিয়াদে গেছেন প্রবাসী শ্রমিকরা। এমিরেটসের একটি এয়ারলাইন্সে রাত 1:40 দুবাইয়ে গিয়েছেন এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল 9টায় দুবাইয়ের উদ্দেশ্যে কিছু যাত্রী গিয়েছেন। মূলত বিশেষ ফ্লাইটে যারা যাওয়ার সুযোগ পাচ্ছেন তারা অনেকটাই সরকারের প্রতি বেশ একটি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। এটি হলো যে করোনা মহামারীকালে সারা পৃথিবীতেই যেখানে কর্মসংস্থানের উপর একটা নেতিবাচক প্রভাব পড়েছে, সেখানে এর মধ্যেও বাংলাদেশে একটি লকডাউন অবস্থা চলছে। এই লকডাউনের মধ্যেও তারা যে বিদেশে যেতে পারছেন, তাদের কর্মস্থলে ফিরতে পারছেন, এটিতে কিন্তু তারা বেশ সন্তোষ প্রকাশ করেছেন। তবে পথের যে ঝক্কি ঝামেলা, আমরা কয়েকজন প্রবাসী শ্রমিকদের যারা প্রবাসী তাদের সঙ্গে কথা বলেছিলাম, ওনারা যেটি জানাচ্ছেন যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যেসব প্রবাসীরা যারা আসছেন এয়ারপোর্টে, সেই লোকাল যে প্রশাসন বা জনপ্রশাসন রয়েছে, থানা রয়েছে, উপজেলা প্রশাসন রয়েছে, তারা যদি স্বল্প খরচে বিমানবন্দরে আসার একটি ব্যবস্থা করতে পারে, সরকার যদি সেদিকে নজর দেয়, তাহলে কিন্তু তারা বেশ একটু স্বস্তি পাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমার কাছে নাবিলা, এখন পর্যন্ত ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল সবশেষ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার জুবাইর ফয়সাল। করোনা রোগীদের সেবায় অক্সিজেন নিয়ে একদিকে স্বেচ্ছাসেবক তরুণরা শহরের আনাচে কানাচে ছুটছেন, অন্যদিকে অক্সিজেনের চাহিদাকে কেন্দ্র করে চলছে এক শ্রেণীর ব্যবসায়ীর লুটপাট। গত কয়েক মাসে অক্সিজেন রিফিল মূল্য বেড়েছে 4 গুণ। জরুরি সময়ে সিলিন্ডার নিতে 10,000 টাকা পর্যন্ত জামানত দিতে বাধ্য হচ্ছে স্বজনরা। অথচ লাগামহীন এই বাজার নিয়ন্ত্রণে নজর নেই কর্তৃপক্ষের। সেলিয়া সুলতানার রিপোর্ট। যাত্রাবাড়ি থেকে মিরপুর, উত্তরা থেকে নারায়ণগঞ্জ, দূরত্ব যাই হোক, সম্পর্কটি প্রতিবেশীর। রাত দিন 24 ঘন্টা জরুরি ফোন পেয়েই অক্সিজেন সিলিন্ডার নিয়ে দুধ হয়ে শহরের অলিতে গলিতে ছুটছেন স্বেচ্ছাসেবক তরুণরা। পরামর্শ দিতে জেগে থাকেন তরুণ চিকিৎসকরাও। অনেক ফোন আসে, আমরা আসলে সরবরাহ করতে পারি না অক্সিজেন, কিন্তু যে কেউ হুট করে নিতে পারবে না। ফ্লো আছে, কত লিটারে নিতে হবে, আমরা একটা ডক্টরের নাম্বার দিয়ে দিই। স্যাচুরেশনটা মেইনটেইন হচ্ছে না, 93 নিচেই নেমে আসতেছে, তো তাকে আমরা সেক্ষেত্রে পরামর্শ দিয়ে থাকি যে আপনি হসপিটালে ভর্তি হন। যতটুকু সাধ্য তা নিয়েই সর্বোচ্চ চেষ্টা যখন কারো মূলমন্ত্র, তখন অনেকে জীবন বাঁচাতে ছুটছেন অক্সিজেন ভাড়া নেওয়া যায় এমন দোকানে, যেখানে কখনো কখনো জামানতি গুনতে হচ্ছে 10,000 টাকা। সিলিন্ডার প্রতি দৈনিক ভাড়া 2 থেকে 300 টাকা। রিফিল খরচও গত কয়েক মাসে 80 টাকা থেকে ঠেকেছে 300-তে। তারপরও অনেকে বাধ্য হয়েই কিনছেন। রাতে 3টার সময় এসে সিএনজি নিয়ে এসে জামানতের টাকা দিয়ে আমি সিলিন্ডার নিয়ে চলে গেছি। প্রতিদিন 2বার করে এসে রিফিল করে যাই। 10 লিটারে ওইটা আমরা দিচ্ছি হলো 12,500 টাকা, 12,000 টাকা। আমি ইব্রাহিমপুর ক্যান্টনমেন্ট থেকে ইব্রাহিমপুরে নিয়ে যাচ্ছি, আসছি মগবাজার। সিলিন্ডারগুলি এই দেশে আনার পরে বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদন নিয়ে সিলিন্ডার পাঞ্চ করতে হয়, টেস্ট ডেট দিতে হয়। ওগুলি থাকলে কোম্পানিগুলি রিফিল দিচ্ছে, নতবা দিচ্ছে না। এদিকে নিয়ন্ত্রণহীন বাজার করোনা মহামারীকে আরো জটিল করে তুলতে পারে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সরকারের পক্ষ থেকে বিষয়টি নির্ধারণ করার এবং নিয়ন্ত্রণ করার যাদের দায়িত্ব, তাদের কার্যক্রমও কিন্তু দৃশ্যমান হচ্ছে না। বাড়িতে ডাক্তারের পরামর্শক্রমে অক্সিজেন নিচ্ছে, তাদের জন্য অক্সিজেন জোগাড় করা আর্থিক কারণে এবং প্রাপ্যতার কারণে অনেক দুরূহ হয়ে পড়ে। মূল্য নিয়ন্ত্রণে না থাকাতে একদিকে মানুষের আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে অক্সিজেনের অভাবে অনেক রোগী খারাপ হয়ে যাচ্ছে। কোভিড সংক্রমণের কারণে বেড়েছে ফেসবুক ও অনলাইন ভিত্তিক শতাধিক প্রতিষ্ঠান। খরচ বেড়ে যাওয়ায় অক্সিজেন সিলিন্ডার সংকটে পড়েছেন বলেও জানান তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে শিল্প প্রতিষ্ঠানগুলোর ভেতরে নেওয়া হয়েছে পার্টিশন ব্যবস্থা। প্রতি ফ্লোরে নির্দিষ্ট দূরত্ব উৎপাদন কার্যক্রম চালাচ্ছেন শ্রমিকরা। সেই খবর জানাতে গাজীপুরের কোনাবাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীবুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজীব। নাবিলা, করোনা সংক্রমণ মোকাবেলায় কিন্তু গাজীপুরে বেশ কয়েকটি কারখানা আমরা পরিদর্শন করছিলাম, যে কি ব্যবস্থা নিয়েছে সরকারের যে নির্দেশনা, সেই নির্দেশনা কতটুকু বাস্তবায়ন করছে সেটি আমরা দেখার চেষ্টা করছিলাম। এখন আমি যে দৃশ্য দেখাচ্ছি সেটি হচ্ছে গাজীপুরের কোনাবাড়ি স্ট্যান্ডার্ড গ্রুপের একটি পোশাক কারখানায় নিয়ে এসেছি আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিটা শ্রমিকের যে মেশিন, সেই মেশিন থেকে অন্য একটি শ্রমিকের মেশিনের দূরত্ব প্রায় 6 ফিটেরও আরো বেশি, এবং মাঝখানে পার্টিশন তৈরি করে দেওয়া হয়েছে,
যাতে করে প্রতিজন শ্রমিক তাদের নিজেদের যে সামাজিক দূরত্ব সেই দূরত্ব মেনে কাজ করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে প্লাস্টিকের পার্টিশন দেওয়া হয়েছে, সেটি শুধু একজন নয়, পুরো এই ফ্লোরটিতে প্রতিজনের সামনে এবং পিছনে এই ফ্লোর দেওয়া হয়েছে এবং এই তার আলাদা আলাদা কাজ করে যাচ্ছে। সামাজিক দূরত্ব এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে স্বাস্থ্যবিধি, সেই বিষয়গুলো কিন্তু এখানে মানা হচ্ছে। তবে যে বিষয়টি বলা হয়েছে সরকারের পক্ষ থেকে গণপরিবহন, সেটি উপেক্ষিত এখনো পর্যন্ত। তো এই যে কারখানায় নতুন করে নতুন ব্যবস্থাপনা করোনার মধ্যে, সেই বিষয়ে জানতে আমি এই কারখানার একজন কর্মকর্তার সঙ্গে কথা বলতে চাই যে করোনা মোকাবেলায় আপনারা যে পদক্ষেপ নিয়েছেন, এছাড়া আপনারা কেউ যদি আক্রান্ত হয় কিংবা সন্দেহ হয় তাহলে আপনারা তাদেরকে কি করবেন? ধন্যবাদ আপনাকে। আমাদের নিজস্ব মেডিকেল টিম আছে, আইসোলেশন সেন্টার করা আছে। আমাদের এই যে পার্টিশন সিস্টেম যেটা, এটা ম্যানেজমেন্ট থেকে আমাদের ইনস্ট্রাকশন দিয়েছেন। এতে আমরা 100% মিনিমাম 6 ফিট দূরত্ব বজায় রাখছি। এতে শ্বাস প্রশ্বাসের। ধন্যবাদ। শুনছিলেন যে এই যে করোনা মোকাবেলা এবং করোনা মোকাবেলায় যে এই যে ফ্যাক্টরি তাদের শ্রমিকদের যাতে জীবন এবং জীবিকা একসঙ্গে বাঁচানো যায় তার জন্য নানা ধরনের পদক্ষেপ নিয়েছিল। তো এই ছিল আমার কাছ থেকে গাজীপুর থেকে নাবিলা। গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজিবুল হাসান। ঢাকার দিয়াবাড়িতে আসা দেশের প্রথম মেট্রো রেলে কোচগুলোর খালাস প্রক্রিয়া চলছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রাশেদ লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, আসলে এই মুহূর্তে আমরা রয়েছি দিয়াবাড়ি মেট্রো রেলের যে ডিপো, সেই ডিপোর মধ্যে। অর্থাৎ গতকালকে আমরা যে দেখেছি মেট্রো রেলের যে প্রথম কোচের সেটটি এখানে এসেছে, সেই সেটের প্রথম কোচটি কিন্তু আগে বলতে গেলে এইমাত্রই দেখতে পাচ্ছেন। ভাই একটু সরেন না। রাখতে ইন্সপেকশনের জন্য সেখানে এসে রাখা হয়েছে। যদিও আমাদের এই পর্যন্তই এখন পর্যন্ত ঢুকতে দেওয়া হয়েছে, ভেতরটা আসলে যেতে দেওয়া হচ্ছে না, যে কারণে যে কোচটি নিয়ে যাওয়া হয়েছে এবং ওর পিছনে যে শেডটি রয়েছে, অর্থাৎ ওই শেডেই প্রাথমিকভাবে এই রাখা হবে এই মেট্রো রেলের প্রথম কোচের সেটটি। এবং একে একে করে আমরা দেখেছি গতকাল রাতের মধ্যেই কিন্তু প্রথম সেটের যে 6টি কোচ রয়েছে, সেই 6টি কোচের কিন্তু 6টি চলে এসেছে এবং এর প্রথমটি কিন্তু আমরা দেখেছি আনলোড করে এই যে ডাঙায় তোলা হয়েছে এবং এরপরই ধীরে ধীরে খুবই সাবধানে খুবই ধীরে ধীরে আমরা তোলার সময় দেখেছি আনলোড করে এই যে ডাঙায় তোলা হয়েছে এবং এরপরই ধীরে ধীরে খুবই সাবধানে খুবই ধীরে ধীরে আমরা তোলার সময় দেখেছি এবং এরপরে এটা বহন করে নিয়ে আসার সময় কিন্তু আমরা দেখেছি খুব সাবধানে এটিকে এই যে মেট্রো রেলের যে মূল ডিপো সেই ডিপোতে নিয়ে আসা হয়েছে। এবং এর পরের যে কার্যক্রম সেটি বলি, এখান থেকে আনার পরে প্রত্যেকটি কোচকেই কিন্তু আলাদা আলাদাভাবে ইন্সপেকশন করা হবে। যেহেতু মেট্রো রেল কর্তৃপক্ষ তাদের নিজেদেরই ওখানে থেকে জাপানে গিয়ে কাওয়াসাকিতে গিয়ে ইন্সপেকশন করার কথা ছিল, কিন্তু সেটি সম্ভব হয়নি করোনার কারণে, যে কারণে ভার্চুয়ালি তারা ইন্সপেকশন করেছে এবং এ কারণে আসলে ওই কাওয়াসাকির প্রতিষ্ঠানের পক্ষ থেকে লোকও এখানে রয়েছে, তাদের সামনেই আবারও প্রত্যেকটি কোচ আলাদা আলাদাভাবে ইন্সপেকশন করা হবে। এরপরে একটি সমন্বিত আরেকটি ইন্সপেকশন করা হবে এবং তারপরে এটি ছাড়পত্র দেওয়া হবে এবং পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। এবং এরই মধ্যে আরও একটি খবর দিয়ে রাখি, গতকালকে কিন্তু দ্বিতীয় কোচটি জাপানের রবিবন্দর থেকে মংলার দিকে রওনা হয়েছে। অর্থাৎ এদিকে আবার প্রথম কোচটি যেমনটি ঢুকেছে, প্রথম সেটের প্রথম কোচটি, দ্বিতীয় কোচটি যে আনলোড করার প্রক্রিয়া সেটিও কিন্তু ওই পাশটায় শুরু হয়েছে। তো এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে দেওয়ার মতো খবর। দিয়াবাড়িতে আসা দেশের প্রথম মেট্রো রেলে কোচগুলোর খালাস প্রক্রিয়া সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ লিমন। রাজধানীর কাঁচা বাজারগুলোতে পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও ক্রেতা সমাগম কম। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার সানবীর রূপল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রূপল, সোহার, কারওয়ান বাজারের সকালবেলার চিত্র হচ্ছে মানুষজনের আনাগোনা খুব একটা নেই। কাঙ্ক্ষিত সময় বা স্বাভাবিক সময় আমাদের
যেরকম মানুষজন দেখা যায়, যেরকম ক্রেতা সমাগম দেখা যায়, সেরকম ক্রেতা সমাগম কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। কারওয়ান বাজারের যেটি হচ্ছে একদিকে পাইকারি বাজার, একদিকে হচ্ছে ঠিক পাইকারি বাজার থেকে কিনে নিয়ে খুচরা বাজারে বিক্রি করেন বিক্রেতারা, আবার পাশাপাশি যারা সবজি কুড়িয়ে পান বা বিভিন্ন জায়গা থেকে খুব স্বল্প পুঁজিতে যারা ব্যবসা করেন তারাও কিন্তু এখানে ছোট ছোট পরিসরে ব্যবসা করে থাকেন। তবে স্বাভাবিক সময়ে তাদের যে বেচা বিক্রি, সেই বেচা বিক্রির তুলনায় এখনকার লকডাউনের সময় বেচা বিক্রি অনেকটাই কম এবং অর্ধেকে নেমে এসছে বলছেন তারা, যার ফলে তারা কিন্তু আসলে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছেন না। পাশাপাশি সবজির দামের কথা যদি বলি, গতকালকের যে বাজারের চিত্র ছিল, গতকালকের যে দাম ছিল সেই দামের চেয়ে আজকে তুলনামূলক কিছুটা দামও কমেছে। তবে সবজি সরবরাহ তুলনামূলক বেশ ভালো এবং যথেষ্ট ভালো সবজি সরবরাহ এবং পর্যাপ্ত সবজি আছে বাজারে, যদিও দামের এখনও অল্প কিছু কমলেও ঠিক ওইভাবে যে পরিমাণ দাম কমার কথা সেই পরিমাণ দামও কিন্তু কমেনি। তো এখনও পর্যন্ত যে 30 থেকে 40 টাকার মধ্যে সবজি পাওয়া যাচ্ছে। তবে রোজার সময় সবচেয়ে বেশি বা এই করোনার সময়, লকডাউনের সময়, যে বিশেষ করে গরমের সময় লেবু এবং শসা এই ধরনের যে সবজিগুলো সেগুলো বেচা বিক্রি বেশি হয়, যদিও সেগুলোর দাম কিন্তু বেশ চড়া মনে হচ্ছে। অর্থাৎ শসা 50 টাকা দর এবং লেবু কিন্তু 20 টাকা বা 25 টাকা, 30 টাকা, 40 টাকার নিচে হালি পাওয়া যাচ্ছে না প্রকারভেদে। তো এছাড়া অন্যান্য সবজি যেগুলো আছে সেগুলো 30 থেকে 40 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তো এখনো পর্যন্ত কারওয়ান বাজারের সকালবেলার চিত্র ছিল এটুকুই। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সোহার। রাজধানীর কারওয়ান বাজার থেকে ক্রেতা সমাগমের বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন রিপোর্টার সানবীর রূপল। সুনামগঞ্জে এবারও বোরোর বাম্পার ফলন হয়েছে। ধান কাটার মেশিন ও শ্রমিক পর্যাপ্ত থাকায় উৎসব মুখর পরিবেশে চলছে ধান কাটা উৎসব। এই খবর জানাতে সুনামগঞ্জের হাওড় এলাকায় রয়েছেন ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুনামগঞ্জের এখন ঘরে ঘরে চলছে ধান কাটার উৎসব। বিশেষ করে বোরো ধানের এই সময়টিতে সুনামগঞ্জের যে 95টি হাওর আছে, প্রত্যেকটি হাওরে এই সময়ে যে দুই জাতের ধান রয়েছে, বোরো ধান 28 এবং 29, দুটি ধানই কাটার সমানভাবে চলছে। আপনি দেখতে পাচ্ছেন আমি আছি এই দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার খাই একটি হাওর। এই খাই হাওরে চলছে কম্বাইন্ড হারবার মেশিন দিয়ে ধান কাটার যে উৎসব, সেই ধান কাটা হচ্ছে কম্বাইন্ড হারবার মেশিন দিয়ে। এটির একটি বলে রাখা প্রয়োজন যে 293টি যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন রয়েছে এই জেলার, যে 2,23,330 হেক্টর জমির ধান কাটার জন্য মেশিন রয়েছে, রিপার মেশিন রয়েছে 130টি, এছাড়া শ্রমিক রয়েছে প্রায় 2 লাখ। এই মেশিনটা দিয়ে ধান কাটার একটি সুবিধা হচ্ছে গিয়ে ধানটা কাটার পরে একেবারে মাড়াই হয়ে বস্তাবন্দি করতে পারে এই মেশিন দিয়ে। এই কারণে শ্রমিকের প্রয়োজন হয় না, শুধুমাত্র যে মেশিন দিয়ে কাটতে হয় সেই কাটার 8 জন শ্রমিকের যেই পরিশ্রম হয় তারা সেই 1 ঘন্টার মধ্যে এই মেশিন দিয়ে সেই ধান কেটে নেওয়া হয়। সে কারণে এখানে এখন অনেক জনপ্রিয় হয়ে গিয়েছে। সুনামগঞ্জে সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে আমরা দেখেছি গতবারও করোনা পরিস্থিতির মাঝে এই মেশিন দিয়ে ধান কাটার ফলে গতবারও শতভাগ ধান ঘরে তোলা সম্ভব হয়েছে, এবারও শতভাগ ধান কাটা সম্ভব হচ্ছে। এবার 9,75,000 মেট্রিক টন ধান সুনামগঞ্জ জেলায় কাটা হবে এবং এটি লক্ষ্যমাত্রা করা হয়েছে। এবং গত বছর ছিল 2,19,300 হেক্টর জমিতে ধানের উৎপাদন হয়েছিল, এবার 2,23,330 হেক্টর, অর্থাৎ 4,000 হেক্টর জমিতে এবার বেশি ধান উৎপাদন করা হয়েছে। সব কিছু মিলে সুনামগঞ্জের যে পরিস্থিতি, অনুকূল পরিস্থিতির কারণে এবার বেশ ভালো অবস্থায় রয়েছে সুনামগঞ্জের ধান কাটার যেই সময়, এই সময়টি অনেক ভালো কাটা রয়েছে। অন্যান্য সময় একটি আতঙ্ক থাকে, পানি বাড়ার একটা আতঙ্ক থাকে, বন্যার একটা আতঙ্ক থাকে। এবার বন্যার যে পরিস্থিতি, আবহাওয়ার যে পরিস্থিতি, আর 8-10 দিন লাগবে সমস্ত ধান শতভাগ ধান ঘরে তোলার জন্য। যে 8-10 দিন সময় লাগবে, সেই 8-10 দিনের মধ্যে আবহাওয়া অধিদপ্তর বলছে বা পানি উন্নয়ন বোর্ড বলছে পানি বাড়ার কোনোই সম্ভাবনা নাই। সুতরাং এই বছর শতভাগ ধান কৃষকেরা তার ঘরে তুলতে পারবে এবং প্রত্যেকটি হাওরে, প্রত্যেকটি ঘরে ঘরে যে উৎসব, সেই উৎসব অব্যাহত থাকে, এমনটি বলছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। মোটামুটি নাবিলা এ ছিল সুনামগঞ্জের যে ধান কাটার উৎসব এবং প্রতিটি ঘরে ঘরে যে একটি আনন্দ উৎসব বইছে ধান ঘরে তোলার, সেই উৎসবের সর্বশেষ খবর। ধান কাটা উৎসবের সবশেষ জানাতে সুনামগঞ্জের হাওড় এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির।
গত এক সপ্তাহের উচ্চ তাপমাত্রায় রাজশাহীর বাগানগুলোতে ঝরে পড়ছে আমের গুটি। এ ব্যাপারে বিস্তারিত জানাতে পবা উপজেলায় আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, রাজশাহীর যে আম বাগানগুলো আছে, বিশেষ করে এই আম বাগানগুলোতে এখন যে গুটি আমগুলো সেগুলো কিন্তু ধীরে ধীরে পরিপক্ক হতে শুরু করেছে। কিন্তু আমরা যেমনটি দেখেছি গত 4 মাসেরও বেশি সময় ধরে কিন্তু এই অঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাত হয়নি, যে কারণে খরার অনেক আম কিন্তু ঝরে পড়ছে বাগানগুলোতে। আমরা সেই চিত্রটি দেখানোর চেষ্টা করব আপনাদের। বিশেষ করে আমরা যে বাগানটিতে আছি সেই বাগানটিতেও কিন্তু একই অবস্থা আমরা দেখছি, যে প্রচুর পরিমাণ যে আমের গুটি সেগুলো পরিপক্ক হওয়ার আগেই কিন্তু গুটিগুলো ঝরে পড়েছে। আমরা কথা বলেছিলাম বাগান মালিকদের সাথে, তারা যেটি বলছেন যে এই অঞ্চলের যেসব আম বাগানগুলো আছে প্রত্যেকটি বাগানের অবস্থায় কিন্তু একই রকম, কারণ প্রায় 5 মাস ধরে এই অঞ্চলে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত হয়নি, যে কারণে গাছের গোড়ায় কিন্তু তেমন কোনো পানি নেই এবং সে কারণে কিন্তু এগুলো বোটা ঝরে পড়ছে পরিপক্ক হওয়ার আগেই। এই ক্ষেত্রে কিন্তু তারা যেটি বলছেন যে এবার আমের যে ফলন সেটি কিন্তু বিপর্যয় দেখা দিতে পারে, এমনটাই আসলে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। ফল গবেষণার সাথে জড়িত কর্মকর্তারা যেটি বলছেন যে এখন কিন্তু তারা সেচ দিয়ে এই সংকটটা আসলে দূর করতে পারেন, বা কোনো পোকার আক্রমণ হলেও কিন্তু সেটি থেকেও বাঁচার জন্য তারা কিন্তু এই বেশ কিছু পদ্ধতি তারা অবলম্বন করতে বলছেন। সেগুলো অবলম্বন করলে হয়তো গাছের যে ঝরে পড়া আম সেটি রোধ হবে। এবার জেলায় প্রায় 18,000 হেক্টর জমির বাগানে 2.25 লাখ মেট্রিক টন আম উৎপাদনের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু কৃষি বিভাগের পক্ষ থেকে সেটি নির্ধারণ করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে আর হয়তো মাসখানেক পরে কিছু কিছু আম আমরা বাজারে দেখতে পাবো। এখন পুরোদমে যে পরিচর্যা, সেই পরিচর্যা আসলে বাগান মালিকরা ব্যস্ত সময় পার করছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে গুটি আম ঝরে পড়া সর্বশেষ। রাজশাহীর পবা উপজেলা থেকে আম ঝরে পড়ার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন রিপোর্টার সাইফুর রহমান। লকডাউনে খামারিদের লোকসান কমাতে আর জনসাধারণের মাঝে প্রাণীজ পুষ্টি নিশ্চিতে কম দামে দেশব্যাপী দুধ, ডিম ও মাংস বিক্রি করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। বিক্রি হচ্ছে রাজধানীর 19টি পয়েন্টে। এই মুহূর্তে খামার বাড়িতে আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাজল, নাবিলা, আমি আছি খামারবাড়ি। যেটি বিষয়টি জানি সেটা হচ্ছে যে খামারবাড়ির যে প্রাণী সম্পদ অধিদপ্তরের কার্যক্রম লকডাউনের আগে থেকে কিন্তু চলতি বছর যে লকডাউন শুরু হয়েছে সেই লকডাউনের আগে থেকে কিন্তু তারা এই কার্যক্রম শুরু করেছে। মূলত এই লকডাউনের মধ্যে খামারিরা তাদের যে উৎপাদিত পণ্য দুধ, ডিম এবং মাংস সেগুলো কিন্তু বিক্রি করতে পারেন না, অনেকটাই লোকসানে পড়ে যান এবং নষ্ট হয়। অনেকে কিন্তু এরকম আন্দোলন দেখেছি অতীতে আমরা। সেক্ষেত্রে সেই লোকসানের হাত থেকে লোকসান কমাতে খামারিদের এবং যারা খামার পর্যায়ে আছে তাদেরকে সেই লোকসান এবং জনসাধারণের এই করোনার মধ্যে অনেকে যারা বাইরে যেতে পারেন না কিংবা কম দামে ভালো পণ্যটি চান, সেই পণ্য কিন্তু নিশ্চিত করার জন্য, পুষ্টি নিশ্চিতের জন্য কিন্তু এই উদ্যোগটি নিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। তো সেক্ষেত্রে আজকে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে প্রতিটি গাড়িতে, অর্থাৎ রাজধানীতে প্রায় কিন্তু 19টি পয়েন্টে তাদের কিন্তু এই কার্যক্রম চলছে। 19টির মধ্যে প্রায় খামারবাড়ি এখান থেকে শুরু হয়েছে, খামারবাড়ি আছে ওদিকে মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে, এদিকে ধোলাইপাড়ে দুটি, ধোলাইপাড় একটি ট্রাক স্ট্যান্ডে আর একটি ধোলাইপাড় রোডে দুটি শাখা। এমনিভাবে কিন্তু ধামরাই থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু ওদিকে উত্তরা আছে, আজমপুরে বিভিন্ন পয়েন্টে কিন্তু এরকম কিন্তু 19টি পয়েন্টে তারা কিন্তু এই কার্যক্রম পরিচালনা করছে এবং প্রতিটি গাড়িতে 350 লিটার দুধ এবং সেটি কিন্তু ননি ছাড়া না, ফুল ক্রিম তারা বলছেন, অর্থাৎ ননিযুক্ত কিন্তু ফুল ক্রিম কিন্তু এই দুধগুলো কিন্তু বিক্রি হচ্ছে। যে দুধ কিন্তু রাতে কিন্তু সেগুলো উৎপাদন করে কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে এবং একই সঙ্গে প্রতিটি গাড়িতে 50 কেজি তারা মাংস নিয়ে এসছেন, যে মাংস কিন্তু সকালে গরু জবাই করে গরু মাংস প্রক্রিয়া করে তারা কিন্তু এখানে নিয়ে আসছেন। এবং একই সঙ্গে আরেকটু বলে থাকি, ডিম কিন্তু এখানে প্রতি গ্রাহক কিন্তু এখানে পাচ্ছে ডিম 1 ডজন করে এবং দুধ 2 লিটার, একই সঙ্গে মাংস কিন্তু পাচ্ছেন 1 কেজি করে। সেক্ষেত্রে কেউ যদি বেশি চান, সেই বেশি যারা চাহিদা অনুযায়ী কিন্তু তাদের কিন্তু দুধ কিন্তু বেশি সরবরাহ করছেন তারা। তো প্রতি লিটার দুধ এখানে 60 টাকা করে বিক্রি হচ্ছে এবং ডিম বিক্রি হচ্ছে প্রতি পিস 6 টাকা এবং মাংস কিন্তু 500 টাকা কিন্তু কেজি বিক্রি হচ্ছে। তো এই উদ্যোগকে আমরা গ্রাহকদের সাথে কথা বলেছি, তারা বলেছেন সেটি হচ্ছে যে অনেক ভালো একটি উদ্যোগকে তারা কিন্তু স্বাগত জানিয়েছেন, যে এই রমজানের মধ্যে কিন্তু
কিন্তু সরকারের এরকম একটি উদ্যোগ খামারিদের এবং গ্রাহকদের স্বার্থে সেটি কিন্তু বলা যেত মহৎ একটি উদ্যোগ এবং এই উদ্যোগকে রাজধানী সহ সারা দেশে যেহেতু কার্যক্রম চলছে এবং এটি ব্যাপক উদ্যোগ এবং ব্যাপক পরিসরে কিন্তু এটি কিন্তু বাস্তবায়নের কিন্তু তারা পরামর্শ দিয়েছেন এই যারা কাস্টমার গ্রাহক আসছেন। তো এই ছিল নাবিলা এখন পর্যন্ত খামারবাড়ি থেকে দুধ, মাংস এবং ডিম বিক্রি সব শেষ। কম দামে দেশব্যাপী দুধ, ডিম ও মাংস বিক্রির খবর জানাতে খামারবাড়ি থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ। মসলিন এবং রাজশাহী সিল্ক এখন বাংলাদেশের পণ্য। আন্তর্জাতিক মেধাস্বত্ব বিষয়ক সংস্থা ওয়াইপিওর নিয়ম মেনে এই দুই পণ্যকে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে নিবন্ধন করেছে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর। জিআই নিবন্ধনের ফলে কোনো দেশ ঢাকায় মসলিন এবং রাজশাহী সিল্ক উৎপাদন কিংবা বিপণন করতে চাইলে সত্ত্ব দিতে হবে বাংলাদেশকে। শুভ খানের রিপোর্ট। চরকায় সম্পদ, চরকায় অন্ন, বাংলার চরকায় ঝলকায় স্বর্ণ। বাংলার মসলিন, বোগদাত রমচিন, কাঞ্চন তৈলেই কিনতেন একদিন। চরকার গান কবিতায় বাংলার মসলিনকে এভাবেই বর্ণনা করেছিলেন ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। ফুটিকার্পাস নামক বিশেষ তুলা থেকে তৈরি ঐতিহ্যবাহী এই কাপড় একসময় হারিয়ে যায় নানা কারণে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে প্রায় 6 বছরের গবেষণায় পুনর্জন্ম হয়েছে মসলিনের। বাতাস থেকে আর্দ্রতা নিয়ে তা ধরে রাখায় রাজশাহী সিল্ক গরমে ঠান্ডা, আবার ঠান্ডায় গরম। আন্তর্জাতিক পরিমণ্ডলে ঐতিহ্যবাহী এই দুই পণ্যের সত্য প্রতিষ্ঠার উদ্যোগ নেয় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড এবং তাঁত বোর্ড। জার্নাল প্রকাশের 2 মাসের মধ্যে কোনো আপত্তি না ওঠায় রাজশাহী সিল্ক ও ঢাকাই মসলিনকে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধিত করা হয়েছে। এই জিআই ট্যাগ পাওয়ার ফলে আমাদের এক্সপোর্টটাও অনেকটা এগিয়ে যাবে। বসনিরা কিন্তু হত দরিদ্র, এদের দারিদ্র বিমোচনে এটা একটা মাইল ফলক হবে। তারা তাদের পণ্যের ন্যায্য মূল্য পাবে। আসছে 26 এপ্রিল আন্তর্জাতিক মেধাস্বত্ব দিবসে আনুষ্ঠানিকভাবে এই দুই পণ্যের জিআই সনদ হস্তান্তরের কথা থাকলেও করোনায় তা হচ্ছে না বলে জানিয়েছে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর। লকডাউনের কারণে এবং প্যান্ডামিকের কারণে সেই অনুষ্ঠানটা কঠিন হয়ে যাচ্ছে। আমরা অনুষ্ঠান করবো, এদের প্রয়োজনে আমরা আগেই সার্টিফিকেট দিয়ে দিয়েছি। এর আগে 2016 সালে বাংলাদেশের প্রথম জিআই পণ্য হিসাবে নিবন্ধিত হয় জামদানি, এরপর নিবন্ধিত হয় ইলিশ ও খিরসাপাত আম। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মহামারীকালেও দেশের রেমিটেন্সের ঊর্ধ্বগতি গত বছরের তুলনায় চলতি মাসে এখন পর্যন্ত এসেছে $24 কোটি বেশি। সরকারি প্রণোদনার প্রভাব বলছেন বিশেষজ্ঞরা। ঢাকার দিয়াবাড়িতে দেশের প্রথম মেট্রো রেল কোচের খালাস প্রক্রিয়া শুরু, 2 দিনের মধ্যেই শেষ হওয়ার আশা। প্রথম সেটে এসেছে 6টি কোচ। এবং দেশের বিভিন্ন জেলায় বোরো মৌসুমে ধান কাটার উৎসব শেষ হয়েছে 30% জমিতে। শ্রমিক সংকট না থাকায় খুশি কৃষক। এ ছিল এ সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়ের।